একটা পেশেন্টের কেস দিয়েই আলোচনা শুরু করি। একটি পেশেন্ট, বয়স ৪৬ বছর, মহিলা। তার পায়ে একটি টিউমার ছিল, পায়ের পাতায় টিউমার ছিল। টিউমারের জন্য আমার কাছে চিকিৎসা নিতে আসে। সে দেখতে ছিল শান্ত, নির্বাক, একটু মানে টিমিডিটি পারসন, টিমিডিটি এরকম একটা ফিল হচ্ছিল, কিন্তু শান্ত, নম্র এবং ভালো মানুষ, বেশ ভালো মানুষের অনুভূতি আমার কাছে মনে হয়েছিল। সে লো টোনে আমার সঙ্গে কথা বলছিল যে তার এই টিউমার হয়েছে, প্রায় ৪-৫ মাস থেকে টিউমারটি দেখা গেছে। এর জন্য সে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি চিকিৎসা করেছে, কিন্তু কোনো উপকার হয়নি। এখন অন্যান্য চিকিৎসা পদ্ধতির চিকিৎসকরা তারা বলেছেন যে এটাকে অপারেশন করতে হবে। সে অপারেশন করতে চায় না, অপারেশনকে প্রচুর ভয় পায়, অপারেশনকে প্রচুর ভয় পায়। সে বলছে, আমি একটা ইনজেকশন নিতেও ভয় পাই, আমি অপারেশন করব না, ওষুধ খেয়েই আমি ভালো করতে চাই। আপনি আমাকে ভালো ওষুধ দেন যাতে আমার টিউমারটি ঠিক হয়ে যায়। তো আমি পেশেন্টকে প্রশ্ন করলাম যে তোমাকে এত দুশ্চিন্তাগ্রস্ত লাগছে কেন, এত চিন্তিত লাগছে কেন? মানে চেহারা দেখে তো বোঝা যায়। সেই জায়গাকে পয়েন্ট আউট করার জন্য আমি তাকে এই প্রশ্নটাই করলাম যে এত চিন্তিত লাগছে কেন? রুগী আমাকে তখন বলল, এই টিউমারের জন্য আমি খুব চিন্তিত আছি, ভীষণভাবে ভয় পাচ্ছি। অনেকেই বলছে আমার যা জেবিলিটার রয়েছে বাসায়, তারা অনেকেই বলছে এটা কি টিউমার, এটা টিউমার, টিউমার থেকে অনেক খারাপ খারাপ রোগ হয়, এর থেকে খারাপ রোগে মানুষ মরে যায়। তো এখনো যেহেতু খারাপ কোনো কিছু হয়নি, তাই অপারেশন করে ফেলাই ভালো। কিন্তু অপারেশনের কথা শুনেই তো আমার জানের মধ্যে ধরপড় ধরপড় করছে, আমি অপারেশন করতে চাই না। এই জন্য একজনের মুখে শুনে আমি আপনার কাছে এলাম, আপনি ভালো ওষুধ দেন যাতে সেরে যায়। আচ্ছা, টিউমার সারে, কারো সেরেছে? আমি পজিটিভ অ্যান্সার দিলাম। তো আমাকে বলছে, আপনি একটু টিউমারটায় হাত দিয়ে দেখুন। আচ্ছা, টিউমারটা কি খারাপ কোনো কিছু মনে হচ্ছে? তো আমি তাকে বেশ মজবুত করে তোলার জন্য সাহস দিলাম যে না না, এই টিউমারটা যদি সারা জীবন থাকে তবুও এটা ক্যান্সার হবে না বা বাঁচবেও না, খারাপও কিছু হবে না, কিচ্ছু খারাপ হবে না। তা বলছে তাই, আল্লাহ যেন তাই করে, আপনার কথাই যেন সত্য হয়, আল্লাহ যেন তাই করে, আপনার কথাই যেন সত্য হয়। আচ্ছা, তো এটা নিয়ে এত চিন্তার কি আছে? বললো না, আমার খুব ভয় লাগে, কাটাকুটো, আমার অপারেশন কাটাকুটো, ছেঁড়া কাটা আমার ভীষণ ভয় লাগে। আমি একটা ইনজেকশনও নিতে পারিনি ডাক্তারবাবু, ইনজেকশন নিতে গেলেও আমার ভীষণ ভয় লাগে। তো এটা নিয়ে তুমি সব সময় চিন্তা ভাবনা করো নাই? বললো হ্যাঁ, সব সময়। এমনকি এই রাতে আমার ঘুম পর্যন্ত ঠিক মতো আসতে চায় না, ঘুম আসে না, ওই চিন্তা আমার মাথায় চলতে থাকে চলতে থাকে। আমি খেতে পারি না ঠিক মতো, খিদে পাই, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তারপরেও আমি খেতে পারছি না, পেটে গ্যাস হচ্ছে, শরীর বেশ দুর্বল হয়ে পড়েছে। এই চিন্তায় চিন্তায় কাজকর্মগুলো করতে পারছি না, আগের মতো তাড়াতাড়ি করে করতে পারছি না, ধীরে ধীরে কাজকর্ম করছি। এছাড়া আর কিছু না, আর কিছু নয়।
মাথায় আমার একটু যন্ত্রণা করে। তো মাথায় যন্ত্রণা করলে কি করা হয়? মাথায় যন্ত্রণা করলে যদি একটু মাথায় তেল পানি দিই আর একটু ঘুমাই, তাহলে আমার ভালো লাগে। আমার ঘাড়ে একটু ব্যথা যন্ত্রণা আছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে, "সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করা হয় নাকি?" বলল, "হ্যাঁ, তাই একটু করি, কাঁথা সেলাই করি।" তো আমি বললাম, "এখন কি আর কাঁথা সেলাইয়ের যুগ আছে নাকি?" বলল, "না, বসে থেকে আর কি করব? আমি তো আর কারোর বাড়িতে যাই না, নিজের বাড়িতেই থাকি সবসময়। কাজ যখন না থাকে তখন একটু কাঁথা সেলাই করি।" তো আমি বললাম যে, "কাঁথা সেলাই করা যাবে না। কাঁথা সেলাই করলে হবে না। ঘাড়ের ব্যথা সারবে না, বেড়ে যাবে।" আমি একটা কথা তাকে জিজ্ঞাসা করেছিলাম, "আচ্ছা, ছোট, ছোট যেকোনো বিষয় মাথায় আসলে অনেক বেশি চিন্তা হয় না?" বলল, "হ্যাঁ।" কতক্ষণ চলতে থাকে সেই চিন্তা? যতক্ষণ তার সমাধান না হবে। যতক্ষণ সমাধান না হবে আমি ততক্ষণ সেই চিন্তা থেকে মুক্তি হতে পারব না। খুব চিন্তা হয়। বরাবর আমার চিন্তাটাই একটু বেশি ডাক্তারবাবু। এই হচ্ছে কেস। কি মেডিসিন দিয়েছিলাম বলে মনে হয়? তার টিউমার একদম শেষ, কিচ্ছু নাই। মাস তিনেক লেগেছিল। আমি 200 potency দিয়ে শুরু করে লাস্টে 10 পর্যন্ত দিয়েছিলাম ৩ মাসের মধ্যে। এবং ৩ মাসের মধ্যে তার আ টিউমার চলে গেছে, কিচ্ছু নেই। মাথায় যন্ত্রণাও কিছু নেই, ঘাড়ে ব্যথাও নেই। কিন্তু আমি কাঁথা সেলাই করা বন্ধ করে দিয়েছি। বলেই দিলাম যে কাঁথা সেলাই করলে জগতে এমন কোনো ওষুধ নাই যে তার ওই মাথা ব্যথা বা ঘাড়ের ব্যথা সারবে। কি ওষুধ দিয়েছিলাম? ডাক্তার আরমান হোসেন রুটা বলেছেন। অনেক আগে কেসের অর্ধেক বলার মধ্যেই রুটা বলেছেন ডাক্তার আরমান হোসেন। আর কেউ? বলুন, আপনাদের কি মনে হচ্ছে বলুন? ডাক্তার সুশীল কর্মকার রুটা। এর ফাঁকে আপনারা লাইভটিকে একটু শেয়ার করে দেন। অবশ্যই একটু শেয়ার করবেন। প্রত্যেকে আজকের লাইভে উপস্থিত থাকতে সহযোগিতা করুন। আজ থেকে ২ বছর আগেও কি আপনারা এরকম আ বিষয়ে মেডিসিন ঠিকঠাকভাবে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন? ছিলেন মনে হয়? একচেটিয়াভাবে মেডিসিন আসছে রোটা। কিন্তু মেটেরিয়া মেডিকায় রুটার সম্বন্ধে এরকমভাবে কোথাও বর্ণনা আছে? লিখবেন একটু প্লিজ লিখবেন। কোন মেটেরিয়া মেডিকাতে কোন মেটেরিয়া মেডিকায় রুটা সম্বন্ধে এমন বর্ণনা দেওয়া আছে যে যেখানে এই বর্ণনা পড়ে আপনারা রুটা মেডিসিনকে প্রয়োগ করতে পারবেন? কি মনে হয়? ছিল না স্যার। ডক্টর আরমান হোসেন। জানান, জানান বাকি যারা আছে না স্যার নেই। তাহলে এগুলো কিভাবে সম্ভব হচ্ছে? আপনারা কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন আপনারা সঠিক মেডিসিন বলেছেন। প্রত্যেকেই সঠিক মেডিসিন বলেছেন। ওকে আমি রুটা দিয়েছিলাম। ওই পেশেন্ট হলো রুটা আইডিয়াল রুটা। তো মেটেরিয়া মেডিকায় যদি না থাকে তো আপনারা কিভাবে এটাকে শিখলেন? কিভাবে ম্যানেজ করলেন? সঠিক মেডিসিন বলতে আপনারা সক্ষম হয়েছেন। বিষয়টা হচ্ছে এটাই যে প্রত্যেকের মেডিসিন সম্বন্ধে ভালোভাবে জ্ঞান থাকলে সকলের মেডিসিন এক হবে। সবার মেডিসিন এক হবে। আপনারা কোথা থেকে এগুলো ম্যানেজ করছেন? দুর্দান্ত বলতে পেরেছেন, দুর্দান্ত।
তো রুটার এইরকম পরিস্থিতি কি শুধু টিউমারটাই সারবে, না আর কোনো মেডিসিন রোগের ক্ষেত্রে রুটা ব্যবহার হতে পারে? শুধু টিউমারটাই সারবে না। আমি আপনাদের বলছি, এমন কিছু এমন কিছু রোগ রয়েছে যে রোগ দেখে রুগী ভীষণভাবে ভয় পেয়ে যায়। সব রুগী ভয় পায় না। কিছু রুগী রয়েছে তারা ওই রোগ দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায়। যেমন ধরুন টিউমার, অর্শ মানে পাইলস, ফিস্টুলা, এরকম কিছু ডিজিজ বা ওভারিতে সিস্ট, বাইরে কোনো সিস্ট, এইরকম রোগ দেখলেই সাধারণত মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে এই অবস্থা ক্রমশ খারাপ পরিস্থিতিতে পরিণত হতে পারে এবং ক্যান্সার হয়ে মারা যেতে পারে। ক্যান্সার সৃষ্টি হবে এবং ক্যান্সারে মারা যাবে, এই ধারণা মানুষের মধ্যে বসে যায়। তবে সবার নয়, কেননা প্রতিটা মানুষ তার স্বভাবের অনুকূলে, ব্যক্তিত্বের অনুকূলে প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে। সবাই ভয় পায় না। কিছু ব্যক্তি রয়েছে যারা ভয় পায়। কিন্তু ও কোমরে ব্যথা হলে বা মাথায় যদি মাঝে, মাঝে যন্ত্রণা হয় অথবা একটা ছোট্ট আম দাঁত হয়েছে বা চুল পড়ছে, এইরকম রোগ থেকে কখনো কারোর ভয় আসবে? আতঙ্ক আসবে? কখনোই এসব থেকে আতঙ্ক আসবে না। চুল পড়ে যাওয়া, দাঁতে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, দাঁত হয়েছে, কি অসারে প্রস্রাব হচ্ছে, কি পাতলা পায়খানা হয় মাঝে সাঝে, এসব থেকে ক্যান্সার হবে বা মারা যাবে এরকম আতঙ্ক সৃষ্টি হবে না। কিন্তু টিউমার, আঁচুলি, অর্শ, ফিস্টুলা, সিস্ট, এই সমস্ত রোগ থেকে মারাত্মক কিছু হয়ে যাবার একটি প্রভাব কিছু মানুষের মধ্যে প্রবলভাবে বসে যায়। এই রোগগুলো তাদের শরীরে এক্সপোজ করার সাথে সাথে তারা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। এই ব্যক্তি কারা? এই ব্যক্তিগুলো কারা? এগুলো একটা শ্রেণী যাদের মেডিসিন আমরা সাধারণত ম্যানেজ করতে পারি না। রোগীরা অত্যন্ত আতঙ্কের সঙ্গে আমাদের ক্লিনিকে এসে উপস্থিত হন। তারা অত্যন্ত ভয়ার্ত থাকেন। রাত্রে ঘুম আসে না, ক্ষুধা পায়, খেতে পারে না, কাজে মন বসে না, কোনো লোকজনকে ভালো লাগে না, সে তার মনের কষ্টে পেরেশানি থাকে। মনের কষ্টে পেরেশানি থাকে। এই রকম পরিস্থিতি এই টিউমার থেকে বা কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা একটু বেশি হলে তখন তাদের ভিতরে চূড়ান্তভাবে ভয়ের সৃষ্টি হয়, আতঙ্কের সৃষ্টি হয়। এই আতঙ্ক নিয়েই তারা আমাদের সামনে উপস্থিত হন। তো সব ব্যক্তি তো আর আতঙ্কিত হন না। কিছু ব্যক্তি রয়েছেন যারা আতঙ্কিত হন এবং সে আতঙ্ক তাদের চেহারায় স্পষ্ট হয়, সেই আতঙ্ক তারা তাদের ভাষায় প্রকাশ করে থাকেন। ঠিক তেমনি এমন কিছু ব্যক্তি রয়েছেন এই ধরনের রোগের সাথে তারা দুশ্চিন্তাগ্রস্ত হন, তারা আতঙ্কিত হন না। এমন কিছু মানুষ রয়েছেন যারা শুধুমাত্র দুশ্চিন্তিত হন, আতঙ্কিত হন না। তাহলে এই যে দুশ্চিন্তিত হওয়া, আতঙ্কিত হওয়া, এগুলো কি? এগুলো হচ্ছে আসলে এক একটি ব্যক্তিত্বের ভিত্তিতে প্রকাশিত হচ্ছে।
ব্যক্তি স্বাতন্ত্রতার ভিত্তিতে এই প্রতিক্রিয়াগুলো প্রকাশিত হচ্ছে। ঠিক তেমনি এই সমস্ত পীড়ার সাথে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কিছুই মনে করে না, কিচ্ছু মনে করেন না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এটা নিয়ে আপনার চিন্তা কি? কোনো চিন্তা হয় না। আমি কিছু ভাবি না। এসব নিয়ে আমার কিছু ভাবনা নেই। তাহলে চিকিৎসা করতে এসছেন কেন? আমার চিকিৎসা করতে হবে না। রোগ হয়েছে চিকিৎসা করতে হবে না। এটা তো আমার যন্ত্রণা করে, ব্যথা করে। ব্যথা যন্ত্রণা কি আর কারোর ভালো লাগে? ব্যথা যন্ত্রণা তাড়াতে হবে তাই আমি চিকিৎসা নিতে এসেছি। তাদের না আছে আতঙ্ক, না আছে দুশ্চিন্তা, না আছে কোনো ভয়। এগুলো কি? এগুলোই হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রতার বহিঃপ্রকাশ। এই বিষয়গুলোর ভিত্তিতে আপনাকে ব্যক্তি স্বাতন্ত্রতার দিকে ধীরে ধীরে ধাবিত হতে হবে। এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা অসুস্থতার সাথে প্রচন্ড খিটখিটি হয়ে পড়েন। প্রচন্ড খিটখিটি হয়ে পড়েন। এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা অসুস্থতার সাথে অলস হয়ে পড়েন, অলস। আবার এমন কিছু ব্যক্তি আছেন যারা অসুস্থতার সাথে খুব খারাপ পর্যায়েও কাজ করতে চেষ্টা করেন। আবার কেউ আছে কাজ করতে পছন্দ করে না, তখন কাজে বিতৃষ্ণা চলে আসে। আবার কেউ আছেন যে কাজের প্রতি তাদের প্রচুর ইচ্ছা আছে, কাজ করার প্রতি প্রচুর আকাঙ্ক্ষা আছে, কিন্তু পরিস্থিতি তাদেরকে কাজ করতে দিচ্ছে না। এই আতঙ্ক আর ভয় দুটো জিনিস আলাদা। ফ্রাইট অ্যান্ড ফিয়ার দুটো জিনিস আলাদা। ফ্রাইট অ্যান্ড ফিয়ার দুটো জিনিস আলাদা। এগুলো সম্বন্ধে খুব ভালোভাবে ধারণা না থাকলে একজন আরেকজনের ঘাড়ে গিয়ে চাপবে। তো পেশেন্ট গুলো তো এই অভিব্যক্তি নিয়েই আমাদের সামনে উপস্থিত হন। কিছু ব্যক্তি আছেন যারা অসুস্থতার সাথে দুশ্চিন্তিত কিন্তু শান্ত। কিছু ব্যক্তি আছেন যারা অসুস্থতার সঙ্গে শান্ত থাকেন। কিছু ব্যক্তি আছেন অসুস্থতার সাথে অত্যন্ত দুশ্চিন্তিত এবং অত্যন্ত খিটখিটে থাকেন। কিছু রোগী আছেন অসুস্থতার সাথে অত্যন্ত ক্রোধান্বিত থাকেন। কুকুরের মতো সবসময় বক 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 করেই যায়। সামান্য প্রতিবাদে, সামান্য ইচ্ছাকে মান্যতা না দিলে, সামান্য বিরোধিতায়, সামান্য বাধাপ্রাপ্ত হলে চিৎকার করে গান শুদ্ধ রাষ্ট্র করে ফেলে। এগুলো কি? এগুলো তো আর অন্য কিছু নয়। এগুলোই তো হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রতা। ব্যক্তি স্বাতন্ত্রতার কারণেই এগুলো ঘটে থাকে। এগুলো আপনা আপনি হয় না। এসবের মধ্যে আরো কিছু বিষয় রয়েছে যেগুলোকে ধরে আমাদেরকে সিমিলিমামে পৌঁছাতে হয়, এবং এই বিষয়গুলোকে যদি খুব ভালোভাবে জানা যায়, খুব ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করা যায়, তাহলে ব্যক্তি স্বাতন্ত্রতা প্রতিষ্ঠা করতে খুব সহজ হয়। এগুলো চিকিৎসকের অভিজ্ঞতার উপর নির্ভর করে। যেমন ধরুন, কয়েকদিন আগে আমার কাছে একটি পেশেন্ট এসেছিলেন। একজন মহিলা, প্রায় ৬০ বছর মতো বয়স, একহারা, ফর্সা, শরীর স্বাস্থ্য স্বাভাবিক, আপাদমস্তক ভদ্র পোশাকে তিনি আমার কাছে এসছেন। তার সমস্যা হচ্ছে হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত প্রচুর যন্ত্রণা, প্রচুর যন্ত্রণা। এই এই যন্ত্রণাই তাকে খুব বিরক্ত করছে, খুবই কষ্ট পাচ্ছে।
এটার জন্য তিনি অ্যালোপ্যাথি চিকিৎসা করছিলেন। সাময়িক উপশম ছাড়া আর কিছুই পাননি। কারোর কাছে শুনে আমার কাছে এসেছেন। তিনি এসে চেয়ারে বসলেন। খুব লো টোনে তখন আমি অন্য একটা কিছু কাজ করছিলাম। তো চেয়ারে বসেই তিনি তার কষ্টের কথাগুলো খুব লো টোনে বলতে শুরু করেছেন। সিলিং ফ্যান চলছে। ওই লো টোন আমার কানে এসে পৌঁছাচ্ছে না। আমি ফ্যান বন্ধ করে দিলাম। তখন তার শব্দটা শুনতে পাচ্ছিলাম। কি বলছিলেন আমি খুব সতর্কতার সঙ্গে শুনছিলাম। খুব লো টোনে শান্তভাবে তিনি তার কষ্টের কথাগুলো বলে চলেছেন। আমি কোনো রকম ইন্টারাপ্ট না করে আমি কাজ বন্ধ করে আমি শুনছিলাম এবং খেয়াল করছিলাম। তারপরে হঠাৎ করে তিনি বিছানায় চেয়ার ছেড়ে উঠলেন। উঠে চারিপাশে আস্তে, আস্তে ঘোরার চেষ্টা করছেন, চলার চেষ্টা করছেন। কিন্তু পারছেন না। উফ! আহ! খুব কষ্ট। আমি এইভাবে ধরে আস্তে, আস্তে পা ফেলে চলছি। আস্তে, আস্তে পা ফেলে চলছি। সারাদিন তো আর বসার সময় নাই। খুব কষ্ট করেই পা ফেলছি। তো অনেকক্ষণ চেষ্টা করলেন, করে এসে আবার বসলেন। আমি সব শুনলাম। তেনার যখন বলা শেষ হলো, আমি জিজ্ঞাসা করলাম, "আপনি হঠাৎ চেয়ার ছেড়ে উঠে হাঁটতে গেলেন কেন?" আমি তখন ধারণা করেছি যে উনি হয়তো রাজটক্সের ব্যক্তি হতে পারে। এইজন্য এই প্রশ্নটা করলাম যে চেয়ারে কিছুক্ষণ বসে থাকার পরে তার ব্যথা যন্ত্রণা বেশি হয়ে গেছে। তাই তিনি উঠে এখন চলাফেরা চলাফেরা করে নড়াচড়া করে তার যন্ত্রণাকে উপশম করার চেষ্টা করছেন। আমি এটা ভেবেছি। এইজন্যই প্রশ্নটা ওরকম করলাম যে, "হঠাৎ করে আপনি চেয়ার ছেড়ে উঠে হাঁটতে গেলেন কেন?" তখন বললেন যে, "আপনাকে দেখানোর জন্য। আমার কষ্ট কতটা কি হচ্ছে এটা আপনাকে দেখানোর জন্য।" বলল, "ও আচ্ছা, আচ্ছা। তো এটা নিয়ে কোনো দুশ্চিন্তা?" "না, দুশ্চিন্তা নেই।" তার আগে তিনি একটা কথা বলেছেন, "না, এটা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই।" তার মানে রাজ-টাজ তো হবেই না। এখানেই আউট হয়ে গেল। তো তার আগে একটা কথা বলেছেন আমি সেটাকে নোট করেছি। যে এই ব্যথা বেদনা নিয়েও বসার তো সময় নেই। আমি তখন বললাম, "আপনি এখনই বললেন যে এত ব্যথা বেদনা তা সত্ত্বেও আপনার বসার সময় নেই। বসার সময় নেই বলতে আপনি কি বোঝাচ্ছেন?" তখন বললেন, "সংসারে অনেক কাজ আছে না? রান্না-বান্না করা, হাঁস মুরগি আছে। তো সেগুলো তো করতে হয়।" তো আমি বলছি, "এত কষ্ট নিয়েও আপনি সেই কাজগুলো করেন? পরিবারের লোকজন কটা?" "আমার স্বামীকে নিয়ে আমরা ৪ জন। আমার একটা ছেলে, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, শাশুড়ি, আমি আর আমার একটা ছেলে। ৪ জন। তো ৪ জনের হাঁস মুরগি থাকলে তো অনেক কাজই হবে। কিন্তু আপনি তো হাঁটতেই পারছেন না। শামুক আপনার থেকেও অনেক গতিতে চলে যেতে পারে। আপনি তো তাও চলতে পারছেন না। তো এ নিয়ে কেমন করে কাজ করছেন?" আমার ছেলে একটু সাহায্য করছে আমাকে। আমি বসে করছি। আর যেটা পারছি উঠে গিয়ে একটু নিয়ে আসছি। আপনি তো চলতেই পারছেন না। ওই এইভাবেই যাচ্ছি। তো এটা নিয়ে আপনার মন মানসিকতা কেমন আছে? ভালো, ভালো আছি। দেখেছেন কত affectionately কথা বলছেন। ভালো আছি। কোন টেনশন দুশ্চিন্তা আপনাকে নিয়ে? না। আচ্ছা আদার্স কোন টেনশন দুশ্চিন্তা? হ্যাঁ, আছে। এই স্বামীকে নিয়ে একটু চিন্তা আছে। স্বামী একটু অসুস্থ তো। স্বামীকে নিয়ে একটু টেনশনে আছি। তিনি কলকাতায় চিকিৎসা আ করছেন। আমার মেয়েটাও একটু অসুস্থ। তাকে নিয়েও একটু চিন্তা হয়। নিজেকে নিয়ে চিন্তা হয় না? না। ওদেরকে নিয়ে আমার ওই চিন্তা হয়। দেখেন, অসুস্থতা সত্ত্বেও নিজেকে নিয়ে চিন্তা হয় না, অন্যদেরকে নিয়ে চিন্তা হয়। আচ্ছা এই যে কাজগুলো আপনি করছেন, এত কষ্ট করে হলেও যে কাজগুলো করছেন, এই কাজ করার সাথে আপনার মন মেজাজ কেমন থাকছে? না মন মেজাজ ভালো।
মন মেজাজ ভালো, মন মেজাজ খারাপ হচ্ছে না। আচ্ছা, কাজ আপনার করতে ইচ্ছা করছে না ইচ্ছার বিরুদ্ধে কাজগুলো করছেন? না ইচ্ছা করছে। ইচ্ছা করছে না এমন নয়, ইচ্ছা করছে। আমি আমার ইচ্ছাতেই কাজগুলো করছি। এত কষ্ট নিয়েও? হ্যাঁ, কি মেডিসিন? কি মেডিসিন মনে হচ্ছে? পেশেন্ট সে নিজে যেভাবে উপস্থাপন করবে, সেইভাবেই পেশেন্টকে বোঝার চেষ্টা করুন। ওইখান থেকেই ওইভাবেই পেশেন্টকে বোঝার চেষ্টা করুন। আপনি মেডিসিন পেয়ে যাবেন। 100% মেডিসিন পেয়ে যাবেন। যেটা পারবেন না, সেটা জানবেন যে ওটা আপনার জানা নেই। অথবা আ আপনার লিঙ্ক আপ করতে সমস্যা হচ্ছে। তো আরেকটু কথা বলুন পেশেন্টের সঙ্গে। আরেকটু কথা বলুন, মেডিসিন এসে যাবে। এখানে আপনার লক্ষণ সাদৃশ্যে যে মেডিসিন আসবে, সেটা তার সিমিলিমাম মেডিসিন। এখন অনেকেই বলতে পারেন যে এখানে ফিজিক্যাল সিম্পটম তো কিছু নাই। অনেকেই বলতে পারেন ফিজিক্যাল সিম্পটম তো কিছু নাই। অন্যান্য কোনো কিছু তো নেওয়া হলো না। মেডিসিন তো আমার হয়েই গেছে। এখন ফিজিক্যাল অন্যান্য সিম্পটম গুলো নিলে পরে মেডিসিন অন্যদিকে বেরিয়ে যাবে। সঠিক জায়গায় যাবে না। আমি তো পেশেন্টের ওষুধ দেবো। পেশেন্টকে তো বুঝে গেছি। তাহলে অন্য মেডিসিনে যাওয়ার তো কোনো আর অন্যদিকে যাওয়ার তো আর কোনো দরকারই পড়ে না। এখন এই পেশেন্ট গুলো অন্যরা কিভাবে ম্যানেজ করবেন জানি না। আপনাদেরকে আবারও অভিনন্দন, আবারও অভিনন্দন যে আপনারা প্রত্যেকে সঠিক মেডিসিনটি বলতে পেরেছেন। প্রত্যেকে সঠিক মেডিসিন বলতে পেরেছেন। এটি ককোলাস ইন্ডিকা। এটি ককোলাস ইন্ডিকা। এইজন্য পেশেন্টকে সামনে থেকে দেখা সবথেকে সুবিধা। মোবাইলে বা দূরে পেশেন্ট দেখাটা অনেক টাফ ব্যাপার। কেননা মোবাইলের সামনে কোনো পেশেন্ট এলে সে সংযতভাবে নিজেকে এক্সপ্রেস করে সংযতভাবে। যার মধ্যে অনেক লক্ষণ আর্টিফিশিয়াল হয়ে যায়। কিন্তু পেশেন্ট সরাসরি সামনে থাকলে সে তার পুরো বৈশিষ্ট্য অবিকৃতভাবে এক্সপ্রেস করে। ফলে পেশেন্টকে বুঝতে সুবিধা হয়। এভাবে প্রত্যেকটা পেশেন্টকে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের জানিয়ে দেওয়া যায়, কেমন লাগবে বলেন তো? গ্রুপ গ্রুপ ওয়াইজ নিজের সম্বন্ধে ভাবে না, অন্যের সম্বন্ধে ভাবে অসুস্থ অবস্থাতেও। তেমনি অসুস্থ অবস্থাতেও অন্যের সম্বন্ধে ভাবে না, শুধুমাত্র নিজের কি হবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তেমনি অসুস্থ অবস্থায় নিজেকে নিয়ে ভাবে না, অন্যকে নিয়ে ভাবে। এদেরও একটা গ্রুপ রয়েছে। তো এই গ্রুপের মধ্যে মানে আমি যে গ্রুপ কোটার এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম, শতকরা 80 থেকে 90% পেশেন্ট এদের মধ্যে চলে আসবে। এই গ্রুপ কোটা যদি জানা থাকে তাহলে শতকরা 80% এদের মধ্যে চলে আসবে। এর বাইরে ঘাটাঘাটি করার দরকার হবে না। যখন যে বলবে, যেমন ধরুন সিপিআর রয়েছে। অসুস্থতার খারাপ পর্যায়ে সে শুধুমাত্র নিজের কথা ভাবে, অন্যের কথা ভাবে না।
অন্যের কথা চিন্তা করে না। অসুস্থতার খারাপ পর্যায়ে নিজের কথা ভাবে ভিরেট্রাম অ্যালবাম, অন্যের কথা ভাবে না, নিজের কথা ভাবে। এরকম আরো অনেক মেডিসিন আছে যারা অসুস্থ অবস্থার খারাপ পর্যায়ে শুধুমাত্র নিজের কথা ভাবে, অন্যের কথা ভাবে না। তো কথাবার্তা বলতে বলতে বোঝা যাবে যে আসলে পেশেন্টটা কোন গ্রুপের মধ্যে পড়ছে। এগুলো আগে আমাদের জানা ছিল না। অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে, অনেক পরিশ্রম, গবেষণা ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে এগুলোকে সেট আপ করতে হচ্ছে। যার জন্য এখন হোমিওপ্যাথির মজা অনেকটাই হাতের মুঠোয় চলে এসেছে। অনেকটাই। হস্তির অন্ধ দর্শন নয়। হস্তির অন্ধ দর্শন নয়। তো চলুন আমরা রুটার সম্বন্ধে আলোচনা করব এবং রুটার সাথে তুলনামূলক দুই একটি মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব। অনেক মেডিসিন রয়েছে, তুলনামূলক অনেকগুলো মেডিসিন রয়েছে। আপনারা এভাবেই তৈরি হন। এভাবে তৈরি হলে আপনাদের জন্য আমার অনেক গর্ব হবে। আমি কেন এতদিন এত গভীরে আলোচনায় যাইনি, এটাই তার কারণ যে পুরো পরিস্থিতিটাকে আগে আমি বুঝি এবং সেইভাবে সেটাকে রেডি করি। তারপর চলুন রুটা কি করে দেখি। রুটাগ্রাফ ব্যক্তি জন্মগতভাবে আসলেই অত্যন্ত ভাবুক ও ভীতু স্বভাবের মানুষ। ইনজেকশন ইনজেকশন, অপারেশন, হাসপাতাল, কাটাছেঁড়া ইত্যাদিতে সে অত্যন্ত আতঙ্কিত থাকে এবং ভয় পায়। এমনকি ক্ষতি হবার ভয়ে অ্যালোপ্যাথি ঔষধও এড়িয়ে চলতে চেষ্টা করে। সে হোমিওপ্যাথিক ঔষধে আরোগ্য হতে চায়। এখানে একটি খুব ভালো কথা, অনেক পেশেন্ট আসবেন যারা কথায় কথায় প্রকাশ করবেন যে তারা অ্যালোপ্যাথি চিকিৎসা করতে পছন্দ করেন না, তাই হোমিওপ্যাথি চিকিৎসাতে এসছেন। কেন? না, অ্যালোপ্যাথি ওষুধ খেতে আমার খুব ভয় পায়। কাদের অ্যালোপ্যাথি ওষুধ খেতে ভয় পায়? সবার তো নয়। তেমনি অনেকেই তো আছেন, মানে বেশিরভাগটাই আছেন যারা হোমিওপ্যাথি চিকিৎসা করতে পছন্দ করেন না, শুধুমাত্র অ্যালোপ্যাথি চিকিৎসার অধীনে থাকতেই বেশি পছন্দ করেন। এই রকম একটা পরিস্থিতিতেও কিছু ব্যক্তি রয়েছে, খুব অল্প সংখ্যক কিছু ব্যক্তি রয়েছে যারা এসে বলবে যে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করতে রাজি নই, আমি ওটা পছন্দ করি না, কেননা ওতে অনেক ক্ষতি হবে, অথবা ওটা অ্যালোপ্যাথি ওষুধে অভ্যস্ত হয়ে যেতে হবে, এই জন্য আমি এটা খেতে চাই না। এটা কেন বলে বা ওই শ্রেণীর মানুষগুলো কেন বলে এই কথা ভেবেছেন কোনোদিন? সবাই তো বলে না। কেন উনি বলেন? এগুলো কি? এগুলোর মধ্যেই বিশেষ ব্যক্তিত্ব লুকিয়ে রয়েছে। এগুলো হেলা ফেলা কথা নয়। এগুলোর মধ্যেই ব্যক্তিত্বের বিশেষত্ব লুকিয়ে রয়েছে। ওইখান থেকেই শুরু করুন কেস টেকিং, ওইখান থেকেই পেশেন্টকে অনুসন্ধান করতে শুরু করুন। খুব অল্প সময়ের মধ্যে আপনি পেশেন্টকে আপনি আপনার অনুধাবনে নিয়ে চলে আসতে সক্ষম হবেন। আর ওই মশা মারতে কামান দাগার দরকার হবে না, বা সমুদ্রের মধ্যে সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যেতে হবে না, ওইখানেই পেয়ে যাবেন। সোনার খনি ওখানেই রয়েছে। A sign is sufficient for a wise man. ছোট্ট আলো দেখেই আপনি বুঝে যাবেন যে ওখানে আগুন রয়েছে অথবা আলো রয়েছে।
ওখানে আলোর উৎস রয়েছে, ওই উৎস থেকে সরবেন না। উৎস থেকে সরলেন তো আপনি হারিয়ে গেলেন। যেন তেন ভাবে কিন্তু একটা মেডিসিন আপনাকে তখন সিলেকশন করতে হবে বাধ্য হয়ে। তো গুরুত্বপূর্ণ জিনিস। সে হোমিওপ্যাথিক ঔষধে আরোগ্য হতে চায় ভয়ঙ্কর জিনিস, খারাপ গল্প, খারাপ ঘটনা, খারাপ সংবাদ ইত্যাদি ভয়ানক জিনিসের প্রতি আজীবন ভীষণ ভয় পায় এবং ভয়টি মনের মধ্যে বসে যায়। কোথাও গল্প শুনেছে যে টিউমার থেকে ক্যান্সার হয়, অমুক জনের টিউমার হয়েছিল, সে অপারেশন করেছে, তারপরে আর ক্ষত শুকায়নি, পেকে পুঁজ হয়ে ক্যান্সার হয়ে লোকটি মারা গেছে, এই গল্প শুনেছি। তারপরে থেকেই তার ঘুম ক্ষুধা শেষ। ওই খারাপ গল্প তার মনের মধ্যে এমন ভাবে ছাপ করেছে, এমন ভাবে ইমপ্রেসড করেছে যে ওইখান থেকে সে আর সরে যেতে পারছে না এবং ভয়ে তিল 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 করে সে খারাপ থেকে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। সবাই তো এটা হয় না, সবার তো এমন হয় না। পক্ষান্তরে এমন কিছু ব্যক্তিকে আপনি বলতে শুনবেন যে এটা নিয়ে আমার কোনো ভাবনা নেই। এমনও হতে পারে যে টিউমারে কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই, তাহলে তার কি সমস্যা? সে তো এটা নিয়ে ভাবেই না। তাহলে সে তার কি সমস্যা যে সে চিকিৎসা নিতে এসছে? খোঁজ নিয়ে দেখবেন পরিবারের কারোর প্রচন্ড চাপে পড়ে সে ওষুধ নিতে এসছে। আর যদি দেখেন যে পরিবারের মধ্যে থেকে কারোর কোনো চাপ নেই, কোনো চাপ নেই, তার মধ্যে ভয় ভীতির সে স্বীকার করছে না, অথচ সে বলছে যে তার এই বর্তমান সমস্যা নিয়েও তার কোনো ভয় নেই, তাহলে জানবেন ও অ্যাফেক্টেশন করছে। কেননা লজিক্যালি মিলতে হবে। হয় পিছনে প্রেশার থাকতে হবে, সেই প্রেশারে প্রেশারাইজড হয়েছে চিকিৎসা নিতে আসছে, নতুবা তার এই সমস্যা থেকে কোনো ব্যথা বেদনা যন্ত্রণা সৃষ্টি হচ্ছে যা তার স্বাধীনতা হরণ করছে। তাই ব্যথা বেদনা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে চিকিৎসা নিতে এসছে, কিন্তু কোনো চিন্তা করে না। এই দুটো থাকতেই হবে। যদি না থাকে দুটোর একটাও, তাহলে জানবেন যে সে অ্যাফেক্টেশন করছে, আর্টিফিশিয়াল বিহেভ করছে আপনার সঙ্গে। সে ভয় পাচ্ছে ভিতরে ভিতরে, কিন্তু সে উপরে সাহসী দেখাচ্ছে। সে উপরে সাহসী দেখাচ্ছে। কে করে এই ব্যক্তি? সবাই তো করে না। কে করে? আমাদের এগুলোই শিখতে হবে। এগুলোই শিখলে আপনি এইখান থেকেই মেডিসিনটি পেয়ে যাবেন। আজকাল বিভিন্ন ঔষধের মাধ্যমে রোগীরা চিকিৎসিত হয়ে তার প্রথম যে রোগের সাথে যে রোগ ছিল বা যে রোগের সাথে যে লক্ষণগুলো ছিল, কালের ক্রমে ধীরে ধীরে বিভিন্ন চিকিৎসার প্রভাবে এসে সব জটিল হয়ে গেছে। সব জটিল, সব উল্টো পাল্টা হয়ে গেছে। আগে কোষ্ঠবদ্ধতা ছিল, এখন ডায়রিয়া। আগে ঘাম ছিল, এখন ঘাম হয় না। আগে চুলকানি, ঘা, প্যাঁচ, একজিমা, দাঁত ছিল, ভালো করেছে, এখন সেগুলো আর দেখা যাচ্ছে না। অন্য কিছু সব লাট খেয়েছে দিয়ে মানে জগা খিচুড়ি হয়ে গেছে। ফলে ফিজিক্যাল সিম্পটমের উপরে নির্ভরশীল হলে আপনি খুব বেশি পেশেন্টকে কিওর করতে সক্ষম হবেন না। যেখানে ফিজিক্যাল সিম্পটম গুলো স্পষ্টভাবে পাওয়া যাবে অবশ্যই নেবেন। কেননা প্রুভিং এর সময় ফিজিক্যালের ওই সিম্পটম গুলোও প্রকাশ পেয়েছিল, ফলে ওগুলোও ফেলনা নয়। কিন্তু রোগ যতই জটিল হোক না কেন, ব্যক্তির ব্যক্তিত্ব
বিশেষভাবে ব্যক্তির ব্যক্তিত্ব কখনো চাপা পড়ে না, বরং রোগের গতি প্রকৃতি যতই জটিল হবে ততই ব্যক্তির ব্যক্তিত্বের আরো স্পষ্টভাবে পরিস্ফুট হবে। এজন্যই এদিকে খেয়াল করুন, আমাদের এগুলো শিখতে হবে। আচ্ছা, ভয়ঙ্কর গল্প শুনলে মলত্যাগের বেগ পায়, ভয়ের ছাপ বা দুশ্চিন্তার গতি মন থেকে চলে যায় না, একটানা দুশ্চিন্তা চলতেই থাকে। জন্মগতভাবে কোনো চিন্তা একবার মাথায় ঢুকলে ভাবতেই থাকে। ছোট ছোট জিনিসের উপরে ভীষণ চাপে পড়ে এবং চিন্তা করতে থাকে। ছোট ছোট জিনিসের উপর অনেকেই আছে, কি হয়, পরিস্থিতিটা কতটা গুরুতর সেটাকে বিবেচনা করে, সেটাকে নিয়ে ভাবার দরকার আছে কি নেই, এ বিবেচনা করে তারপরে সে সিদ্ধান্ত নেয় যে এটাকে নিয়ে ভাবার দরকার কি ভাবার দরকার নেই। ঠিক তেমনি এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই বিবেচনা না করে অতি ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোকে অত্যন্ত মূল্যবান ভেবে বা গুরুতর ভেবে তারা প্রচুর দুশ্চিন্তা করে। এরকম এক শ্রেণীর মানুষ আমাদের মধ্যে রয়েছে। এই যে প্রচুর দুশ্চিন্তা করে, এই দুশ্চিন্তাকে টেনে টেনে লম্বা করার জন্য গ্রিফ তৈরি হয়, গ্রিফ, বিষাদ, দীর্ঘস্থায়ী দুশ্চিন্তায় পরিণত হয়। ফলে এরা সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকে। এদের মধ্যে আনন্দ, ফুর্তি, সুখ, শান্তি এগুলো খুব কম অনুভব হয়। ভবিষ্যতের জন্য ভীষণ দুশ্চিন্তা করে, দুশ্চিন্তার মধ্যে ডুবে থাকে। এই ব্যক্তি সব সময়ের জন্য কোনো না কোনো দুশ্চিন্তার অত্যন্ত চাপে থাকে। ভবিষ্যতে তার কি হবে, কি ঘটবে, খারাপ কিছু ঘটে যেতে পারে, পরিবারে কেউ অসুস্থ থাকলে তাকে নিয়ে গভীর দুশ্চিন্তা হয়। নানা রকম নেগেটিভ ভাবনা চলতে থাকে। সে দুশ্চিন্তা না করতে চেষ্টা করে সে দুশ্চিন্তা না করতে চেষ্টা করে কোনো কাজের মধ্যে ব্যস্ত থেকে, কারোর সাথে কথা বলে বা কোনো কিছুর সহিত মনটাকে সরিয়ে ভুলে থাকতে চেষ্টা করে। কিন্তু একা হয়ে গেলেই আবার দুশ্চিন্তা চলে আসে মাথায়। সদ্য সৃষ্টি হওয়া দুশ্চিন্তার কারণে এখন সে ক্ষুধার অনুভব করে না, কোনো কাজে মন বসে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, ঘুম আসে না, কিছুই ভালো লাগে না। রুটাতে এই সিমটম গুলো সব দেখা যায়। রুটাতে এই সিমটম গুলো সব দেখা যায়। সেই সাথে রোগের উৎপীড়ন তাকে কষ্ট দেয়। ওগুলো তো গেল দুশ্চিন্তা। দুশ্চিন্তার উৎপীড়ন তাকে কষ্ট দিচ্ছে। এবার হচ্ছে যে রোগ, ব্যথা, বেদনা, যন্ত্রণা ইত্যাদি, সে মাথা ব্যথা হোক, কোমর ব্যথা হোক, হাঁটুর ব্যথা হোক, এই সমস্ত যে ব্যথার যন্ত্রণা আছে, এর সাথে সাথে তার যন্ত্রণা আবার যোগ হচ্ছে, কাজকর্মে বাধা দেয়। রোগ বা পরিস্থিতি রোগীর কাজকর্মে বা উন্নতির অগ্রগতিকে ধীর করে দিয়েছে, ক্ষতি করছে। এগুলো সম্পূর্ণ থেমে যায়নি, মানে কাজকর্ম করার প্রক্রিয়া সম্পূর্ণ থেমে যায়নি বা বন্ধ হয়ে যায়নি। সে এই অবস্থার সাথে থেমে থেমে হলেও কাজকর্ম করছে, সবকিছু ধীর গতিতে চলছে, সম্পূর্ণভাবে বন্ধ হয় না। এমন কিছু ব্যক্তি রয়েছে, যে জন্য বলছিলাম যে এমন কিছু ব্যক্তি রয়েছে অসুস্থ অবস্থার এই খারাপ পর্যায়ে তাদের কাজকর্ম করতে একদম ইচ্ছা করে না, ভালো লাগে না, কাজের প্রতি বিতৃষ্ণা, অ্যাভারশন টু বিজনেস, তারা কি হয়, কাজে বিতৃষ্ণা, ফলে তারা কাজ ছেড়ে থাকতে চায়। আর এরা কি করছে, কাজ ছেড়ে দিচ্ছে না। এই যে ইচ্ছাটা হচ্ছে একটি মানুষের কেন্দ্রস্থল। ইচ্ছা হলো একটি মানুষের মিডল পয়েন্ট। এই ইচ্ছাকে বাদ দেওয়া যাবে না। এই জন্য তার কাজ করার ইচ্ছা থাকে, কষ্ট পাচ্ছে, পারছে না, থেমে থেমে হলেও, বিশ্রাম নিয়ে নিয়ে হলেও, বসে বসে হলেও সে তার কাজ চালিয়ে যাচ্ছে, কাজ কিন্তু বন্ধ করে না। ঠিক তেমনি এমন কিছু মানুষ রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে,
যারা এই অবস্থাতে কাজ করতে চায় না, একদমই কাজ করতে পছন্দ করে না, টোটালি কাজ ছেড়ে দেয়। আবার এমন কিছু মানুষ রয়েছে যারা কাজ করতে বাধ্য হলে ভীষণভাবে বিরক্ত হয়ে পড়ে। কাজ করতে বাধ্য হলে ভীষণভাবে বিরক্ত হয়ে পড়ে। কাজ করতে চায় না। কিন্তু কাজ করতে তাকে বাধ্য হতে হচ্ছে। রান্না-বান্না না করলে তো আর কোনো লোকজন নেই। খাবে কি? একজন মহিলা সে অসুস্থ। ওই সংসারে তিনি ছাড়া রান্না-বান্না করার আর কোনো লোকজন নেই। তা পরিবারে যারা রয়েছে তারা তো খাবে। যদি রান্না-বান্না না করে তাহলে তাকে বকাবকি শুনতে হবে। কেননা পরিবারের লোকজন হয়তো সহানুভূতিশীল নয়। ব্যক্তি যে এত বেশি কষ্ট পাচ্ছে তার প্রতি যে সহানুভূতি দেখানোর দরকার, এখন সে অসুস্থ, তার কাজ তাদের করে দেওয়া দরকার, সেটা না করে ব্যক্তিকে দিয়েই জোর করে কাজ করে নিচ্ছে, না হলে তাকে বকাবকি করবে। ফলে তাকে বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু এই বাধ্য হয়ে কাজ করার জন্য সে প্রচন্ডভাবে বিরক্ত হচ্ছে, প্রচন্ডভাবে খিটখিটে হচ্ছে। এই সময়ে তাকে আপনি জিজ্ঞাসা করুন যে পরিবারের লোকজনকে আপনার কেমন লাগে? বলবে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে না, কাউকেই আমার সহ্য হচ্ছে না এখন। আমার মনে হচ্ছে আমি একটু চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকি। মনে হচ্ছে বাড়ি ছেড়ে আমি একটু চলে যাই। বাড়ি ছেড়ে চলে যাওয়ার ইচ্ছাটা কেন? এগুলো ইচ্ছা। ইচ্ছা এইজন্য যে বাড়িতে থাকলে তাকে সবাই ঝামেলা করছে, উপদ্রব করছে, ডিস্টার্ব অ্যাভারশন টু বিইং, ডিস্টার্ব অ্যাভারশন। সে ডিস্টার্ব সহ্য করতে পারে না। কে মেডিসিন বলুন, আপনার এটা সবাই জানেন। ফলে এটাকে মেনে নেবেন। অথচ অন্য আলোচনাগুলোকে আপনি মেনে নেবেন না। অন্য মেডিসিনের আলোচনাকে মেনে নিতে আপনাদের কষ্ট। কিন্তু যেহেতু এটা জানেন, ফলে এটাকে আপনারা মেনে নেবেন। কে বলুন তো মেডিসিনটি? আর কেউ? বলুন, বলুন, বলুন। যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি মেডিসিনের আলোচনায় এগিয়ে যাব। কে মেডিসিনটি? আপনারা একটু লাইভটা শেয়ার করুন। শেয়ার না করে আপনারা চুপচাপ রয়েছেন। কেমন লাগছে আলোচনা? সিপিয়া। আমি জানি আপনারা এটা জানেন। আমি জানি। যেহেতু আপনারা এটা জানেন, ফলে এটাকে মেনে নিতে আপনাদের কোনো সমস্যা নেই। তো এখানে তো বিয়ারিং ডাউন সেন্সেশন নেই। মনে হয় যেন নিম্নাঙ্গ দিয়ে নাড়ি-ভুঁড়ি সব বার হয়ে যাবে। এই লক্ষণটা তো এখানে নেই। মর্নিং সিকনেস তো এখানে নেই। পারস্পিরেশন স্ক্যান্টি অর অ্যাবসেন্ট সিম্পটম তো আপনি নেননি। তাহলে আপনার মেডিসিনটা কেমন করে এলো? এটি আপনার সিমিলিমাম মেডিসিন না সিমিলিয়ার মেডিসিন? 100% সিমিলিমাম মেডিসিন। পেশেন্টকে মেডিসিন দেওয়ার পর নিশ্চিত যদি মেডিসিনের মধ্যে শক্তি নিমজ্জিত থাকে 100% এই পেশেন্ট ঠিক হয়ে যাবে। তার কি রোগ হয়েছে সে জানে না। তার কি হয়েছে সে জানতে চায়। পরীক্ষা করতে চায়। তার কি হয়েছে বলে মনে হচ্ছে তা জানতে চিকিৎসককে জিজ্ঞাসা করে। চিকিৎসায় উপশমের মাধ্যমে হালকা হতে চায়। এইজন্যে এই রুটার ব্যক্তি চিকিৎসকের কাছে এসে কয়েকবার জিজ্ঞাসা করে, "ডাক্তারবাবু, আমার এটা কি হয়েছে? ডাক্তারবাবু, আমার এটা সারবে? আপনি কি কারো সারতে পেরেছেন? কেউ সেরেছে আপনার কাছে? আপনি একটু দেখুন তো আমার এটা কি হয়েছে?" এরকম বারবার প্রশ্ন করছে বলে আপনারা হায়েস্টকে ফট করে দিয়ে দেবেন তা নয়। এটি একটি লক্ষণ, এটা একটি মানসিক অবস্থা। এটার সঙ্গে অন্যগুলো মেলাতে হবে। এটার সঙ্গে অন্যগুলো মেলাতে হবে। অন্যগুলো মিলিয়ে তারপর মেডিসিনকে নির্বাচন করতে হবে। এইভাবে পেশেন্ট জিজ্ঞাসা করবে। ক্ষতি হবার ভয়ে খুব সাবধানে জীবনযাপন করে। ক্ষতি হবার ভয়ে খুব সাবধানে জীবনযাপন করে।
যে জিনিস থেকে খারাপ কিছু হতে পারে বলে মনে হয় সেই জিনিস এড়িয়ে চলে। যেমন তার ভিতরে ধারণা রয়েছে যে অ্যালোপ্যাথি ওষুধ, ব্যথার জন্য অ্যালোপ্যাথি ওষুধ খেলে পেটে গ্যাস অম্বল, টক, গলা বুক জ্বালা এসব হয়। পেটে গ্যাস অম্বল, গলা বুক জ্বালা এগুলো হয় অ্যালোপ্যাথি ওষুধ খেলে, এবং দীর্ঘদিন ধরে খেলে পেটে ঘা হতে পারে। এই ধারণা তার মনের মধ্যে আছে, ফলে সে এটাকে এড়িয়ে চলবে। সে এখন অ্যালোপ্যাথি চিকিৎসা নিতে চাইবে না। সে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চাইবে এই ভেবে যে হোমিওপ্যাথি ওষুধ ক্ষতিকারক নয়, অর্থাৎ ক্ষতিকে সে ভয় পায়। তাহলে অনেক ব্যক্তি রয়েছে, অনেক নয়, খুব অল্প সংখ্যক কিছু ব্যক্তি রয়েছে যারা অ্যালোপ্যাথি ওষুধ খেতে পছন্দ করেন না, হোমিওপ্যাথি ওষুধ খেতে পছন্দ করেন। ঠিক তদ্রূপ এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা হোমিওপ্যাথি চিকিৎসা করতে পছন্দ করেন, কিন্তু ব্যথা বেদনা যখন খুব বেশি বেড়ে যায়, সহ্য করতে পারে না, আপাতত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য দুই একটি পেন কিলার খেয়ে ব্যথাকে কমিয়ে আপনার কাছে চিকিৎসা নিতে আসে। কেন সে ওই মুহূর্তে অ্যালোপ্যাথি ওষুধ খেলেন? এমনও তো ব্যক্তি রয়েছেন যারা যন্ত্রণার খুব খারাপ পর্যায়েও অ্যালোপ্যাথি ওষুধ খাবেন না, মুখিয়ে দেবেন না। তারা হোমিওপ্যাথি ওষুধের জন্যই মুখিয়ে থাকবেন। এইগুলো হচ্ছে ব্যক্তির বিশেষ বিশেষত্ব। কারা এটা করে, কে কে এটা করে, তাদের মধ্যে একজনের সঙ্গে আরেকজনের পার্থক্যটা কি, এটা যদি আপনি পূর্ব থেকে না জেনে থাকেন, তাহলে পেশেন্টের সামনে গিয়ে পেশেন্টকে দেখে আপনার কাল ঘাম বার হতে থাকবে, আপনার নিজেরই ঘাম বার হতে থাকবে। এখন হোমিওপ্যাথি চিকিৎসার মেডিসিন নির্বাচনের বিদ্যা অনেক সহজ হয়ে এসছে, অনেক সহজ হয়ে এসছে। চলুন দু একটি মেডিসিনের সঙ্গে আমি একটু তুলনা করে দিই। অ্যাকোনাইট ন্যাপ অসুস্থতার সঙ্গে অত্যন্ত আতঙ্কিত হয় যে মেডিসিনগুলো, তাদের মধ্যে দু একটি মেডিসিন আমি আপনাদের সামনে আলোচনা করছি। সব মেডিসিন আলোচনা করা সম্ভব নয়, অনেক সময় লেগে যাবে। অ্যাকোনাইট ন্যাপ, অ্যাকোনাইটের ব্যক্তি সামান্যতম কোনো ছোট ছোট সমস্যা হলেও সে ভয়ে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে, সঙ্গে অস্থির হয়ে পড়ে। রোটা ব্যক্তিও তো অসুস্থতার সঙ্গে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল, অ্যাকোনাইটও তো অসুস্থতার সঙ্গে অত্যন্ত আতঙ্কিত ভয়ার্ত হয়ে পড়ল। আলাদা করব কি দেখে? রুটাতে কি বলা হয়েছিল? কোনো চিন্তা একবার মাথায় ঢুকলে তা বার হতে চায় না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ ওই সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত। কেন এত ভয় পায়? তার ভিতরে ভয়ঙ্করতার ইমপ্রেশন রয়েছে, ভয়ঙ্করতার ইমপ্রেশন রয়েছে, যার জন্য সে এত বেশি আতঙ্কিত হয়ে থাকে। তো অ্যাকোনাইটেরও তো একই ব্যাপার, আলাদা কিসে? রুটাকে আপনি যতই বোঝান সে বুঝবে না, সে বুঝবেই না, এটা তার স্বভাব। ওই চিন্তা মাথার মধ্যে আটকিয়ে শক্ত হয়ে যায়। রুটাতে যেমন আঘাত লাগলে, ফিজিক্যালি আঘাত লাগলে সেখানে একটি শক্ত পিণ্ড অবশিষ্ট থেকে যায়, যে পিণ্ডকে সহজে নরম করা যায় না। মানসিকভাবে কোনো চিন্তা মাথার মধ্যে একবার ঢুকলে তা শক্ত হয়ে পিণ্ডবোধ থেকে যায়, ওকে নড়ানো যায় না, সরানো যায় না, নরম করা যায় না। কিন্তু এই ভয়ার্ত অবস্থায় অ্যাকোনাইটকে যদি আপনি একবার আশ্বাস দেন,
ভরসা দেন, সাহস দেন, আত্মবিশ্বাস দেন, সে সাথে সাথে তার ভয় ভীতি দূর হয়ে যাবে। ব্যাপারটা এরকম যে রোগটিকে দেখে সে মনে করেছিল হয়তোবা এটি চিতাবাঘ। একটা ছোট বন বন রয়েছে, বন জঙ্গল রয়েছে, তার মধ্যে খসখস খসখস করছে। আর ওই পাতা-পুঁতিগুলো বন জঙ্গলের গাছগুলো একটু নড়ছে, এদিকে তার ভিতরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছিল যে ওখানে বাঘ রয়েছে, এই বুঝি আমাকে খেয়ে নিল, এই বুঝি আমাকে খেয়ে নিল। কিন্তু যখনই তাকে বলা হবে যে ওটি বাঘ নয়, ওটি হলো ভেড়া। ও আচ্ছা, তাই বুঝি ওটি ভেড়া? ও তো ভয়ংকর কোনো প্রাণী নাই, ও তো নিরীহ, খারাপ কোনো কিছু করবে না। তো ঠিক আছে, ব্যাস অ্যাকোনাইটের ভয় চলে যাবে। দেখেছেন? এগুলোই হচ্ছে অ্যাকোনাইট ব্যক্তির বিশেষত্ব। অ্যাকোনাইট ব্যক্তির বিশেষত্ব। সে সামান্যতম অসুবিধাতেও কষ্ট পায় এবং প্রচন্ডভাবে মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং দুশ্চিন্তা, তীব্র মনোকষ্ট ও চরম ভয় চরমভাবে এসে যায়। ভয় চরমভাবে এসে যায়। সে অস্থির হয়ে পড়ে, নিজেকে শান্ত করতে পারে না। মৃত্যু ভয়ে আতঙ্কে অস্থির থাকে এবং দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে এবং সমস্যার সম্বন্ধে বিস্তারিত বলে। অ্যাকোনাইট তার সমস্যার সম্বন্ধে বিস্তারিত বলবে, A to Z। বলেই যাবে, বলেই যাবে, বলেই যাবে, বলেই যাবে। ভুল করে যেন ল্যাকেসিস দিয়ে বসবেন না, সিমিসিফুগা দিয়ে বসবেন না, মেডোরিনাম দিয়ে বসবেন না, আর্সেনিক দিয়ে বসবেন না। ব্যাপারটা আগে ভালো করে বুঝুন। একানয়টির ব্যক্তি হলো খুব শান্ত, নিরীহ, নরম প্রকৃতির একজন মানুষ, যার শক্তপোক্ত কোনো ঝামেলা ঝাপটা সহ্য করার ক্ষমতা একদমই নেই, বা শক্তপোক্ত কোনো সমস্যার সাথে মোকাবেলা করার মতো শক্তি, সামর্থ্য, ক্ষমতা তার নেই। ফলে সে সহজেই ভয় পেয়ে যায়। আর একনায়ক ব্যক্তি কারোর সঙ্গে ঝুট ঝামেলা গন্ডগোল অশান্তি এসব করে না, একদম করে না। কেন? সে ঝামেলাকে ভয় পায়, যেহেতু সে ভীতু মানুষ। রুটাও তাই। কিন্তু অ্যাকোনাইটকে যখনই আপনি আশ্বাস, ভরসা, বিশ্বাস, সাহস, আত্মবিশ্বাস এগুলো দিলেন, অমনি তার ভিতর থেকে ভয় চলে যাবে। ১০০ ভাগের মধ্যে আপনার ৮০% ভয় চলে যাবে এবং ২০% ভয় হয়তো তার মনের মধ্যে থাকলো। আবার যখন সে ভয়ের কথা বলবে, তাকে আবার আরেকবার আশ্বাস দেন। আবার 80% ভয় শেষ, চলে যাবে। কিন্তু অসুস্থতার সাথে একনায়ক ব্যক্তি কখনোই খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে না। এগুলো হচ্ছে গতি প্রকৃতি। তাহলে অতি সংক্ষেপে আমি একনায়ক সম্বন্ধে আপনাকে পার্থক্যটি বলে দিলাম। কেননা লম্বা করতে লম্বা সমস্ত আলোচনা করতে গেলে প্রচুর সময় লাগবে। সে খুবই সতর্ক থাকে এবং তার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট যত্নবান থাকে। সমাধান ও নিশ্চয়তা পাওয়ার উদ্দেশ্যে ব্যক্তি তার সকল তথ্য বিস্তারিত বলে। ব্যক্তি সর্বদাই সমাধান ও নিশ্চয়তা আকাঙ্ক্ষা করে। আশ্বাস বাণী বা নিশ্চয়তা তার ভয় ও উদ্বেগ কমিয়ে দেয় এবং অবশেষে উদাসীন অবস্থায় চলে যায়। টোটালি উদাসীন, ইন্ডিফারেন্স চলে যাচ্ছে। যদি ব্যক্তি আশ্বাস বাণী বা নিশ্চয়তা ও সুন্দর ব্যবহার এবং ভালোবাসার স্পর্শ পায়, তাহলে তার ভয় এবং উদ্বেগ কমে যায়। অ্যাকোনাইটের ব্যক্তিকে যদি আপনি কখনো দেখেন, সে মেয়ে হোক, পুরুষ হোক, যেই হোক না কেন, অবশ্যই তার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন। যদি আপনার মনে হয় যে সে অ্যাকোনাইট ব্যক্তি, সে মেয়ে হোক, পুরুষ হোক, যেই হোক না কেন, খুব স্নেহের সাথে, অত্যন্ত স্নেহের সাথে, সুন্দর ব্যবহারের সাথে তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে তাকে বলবেন যে
আপনাকে এসব সম্বন্ধে কোনো চিন্তা করতে হবে না, আপনার সমস্ত চিন্তা আমি নিলাম এবং আমি যে ওষুধ দিচ্ছি 1 ঘন্টার মধ্যে আপনার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। এখন আইটি রোগীকে দেখবেন কত খুশি তখন, কত সুন্দর তার ব্যবহার, কত সুন্দর সে খুশি হয়ে যাবে, সে সাহস পেয়ে যাবে। ওই যে গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন, আপনি স্নেহপূর্ণ যে ব্যবহার দেখালেন, এতেই রুগীর অর্ধেক রোগ সেরে যাবে। এই জন্য অ্যাকোনাইটিস রুগী বলে, ডাক্তারবাবু যদি আমার সঙ্গে একটু সুন্দর করে কথা বলে, তাই মনে হয় যেন অর্ধেক রোগই আমার সেরে গেছে। ডাক্তারের ব্যবহারেই আমার অর্ধেক রোগ সেরে গেছে। কারা বলে এই কথা? তো সবাই তো বলে না, তারা বলে। Causes anxiety health about unhealth ones, anguish restlessness with communicative expansive কমিউনিকেটিভ মানে সহজেই মিশে যায় এবং সহজেই সমস্ত কথা বলে ফেলে। এক্সপেন্সিভ হচ্ছে আপনার খুঁটিয়ে 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 সমস্ত কথাগুলো বলবে। লাইট ডিজায়ার টু বি ক্যারিড cared and carried desire to be carried fast এবং carried desire to be carried cursed and আদরের সঙ্গে স্নেহের সঙ্গে সে ক্যারিড হতে চায়। অ্যাকোনাইটের ব্যক্তিকে আপনি যত বড় ডাক্তারই হন না কেন, অ্যাকোনাইটের ব্যক্তিকে যদি আপনি উপেক্ষা করেন, তার সঙ্গে ভালো ব্যবহার না করেন, তার কথাগুলো মন দিয়ে যদি না শোনেন, সে যা বলতে চায় সব যদি না শোনেন, দ্বিতীয়বার আপনার কাছে সে আর আসবে না। কারণ সে আপনাকে ভরসা পায় না। তার মানে হাইউসিমাস নয়। সে আপনাকে ভরসা পায় না। আপনাকে ভালো ওষুধ দিতে হবে না। আপনাকে শুধু একটু অ্যাসুরেন্স দিতে হবে। ব্যাস ওতেই রোগ সেরে যাবে। ভালো ওষুধ দেওয়ার দরকার নেই। শুধু একটু অ্যাসুরেন্স দেন, ওতেই সেরে যাবে রোগ। অ্যাকোনাইট হচ্ছে এই শ্রেণীর মানুষ। চলুন, অ্যাকোনাইটের অনেক গল্প আছে। এত গল্প এখন বলা যাবে না। অনেক সময় লেগে যাবে। পরের মেডিসিন আমি ক্যালকেরিয়া কার্ভ সম্বন্ধে বলছি। ক্যালকেরিয়া কার্ভ। অসুস্থ অবস্থায় ক্যালকেরিয়া কার্ভ ব্যক্তি ওয়েলথ তার আগে বলি, অসুস্থ অবস্থায় ক্যালকেরিয়া কার্ভ অত্যন্ত ভয়ে ভীত হয়ে থাকে এবং অত্যন্ত আতঙ্কিত হয়ে থাকে। একটি রুব্রিক রয়েছে যে একটি সূচির যে সেলাই, এই সেলাই থেকেই মনে হয় যেন ও মারা যাবে। অর্থাৎ ছোট্ট কোনো সমস্যা হলেই সে এত বেশি আতঙ্কিত হয়ে পড়ে যে মনে হয় সে মারা যাবে, আর বাঁচবে না। এত বেশি ভয় পেয়ে যায়, এত বেশি আতঙ্কিত হয়ে যায়। চলুন পরের অংশটা বলছি। ক্যালকেরিয়া কার্ভের ব্যক্তি সবসময় ওয়েলথ এক্সক্লুসিভিটি এবং সোশ্যাল পজিশন নিয়ে ভীষণ চাপে ও দুশ্চিন্তায় পড়ে যায় এবং মৃত্যু ভয়ে আতঙ্কিত থাকে। দেখেছেন, সেই মৃত্যু ভয়ে আতঙ্কিত থাকে। এই দুটি ভয় সকল রোগীর ক্ষেত্রে একই সঙ্গে নাও থাকতে পারে, এর যে কোনো একটি বা দুইটিই থাকতে পারে। সোশ্যাল পজিশন এবং মৃত্যু ভয়, সামাজিক অবস্থান এবং মৃত্যু ভয় দুটো একই সঙ্গে থাকতে পারে এবং আলাদাভাবেও থাকতে পারে। মর্যাদার জায়গাতে সে ভাবে তার সম্বন্ধে লোক কি ভাববে, লোকজন তাকে উপহাস করবে। দেখেন, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তো সে এই কথা বলবে। সে তো ভীষণভাবে আতঙ্কিত, ভীষণভাবে ভয়ার্ত, তাহলে সে নিজেকে কিভাবে ম্যানেজ করে? অসুস্থতার সাথে সে ভীষণভাবে আতঙ্কিত, ভীষণভাবে ভয়ার্ত। এই বুঝি আমি মারা গেলাম, আমি মারা গেলাম একদিকে, আর একদিকে হচ্ছে সমাজে তার যে পজিশন রয়েছে সেই পজিশনটা ডাউনে চলে যাবে। কি করে? লোকে হাসবে, লোকে মজা মারবে, লোকে তামাশা করবে, লোকে নিচু চোখে দেখবে। এই দুটো ভয় ওকে পেয়ে বসে অসুস্থ অবস্থায়। তাহলে সে নিজেকে কিভাবে ম্যানেজ করে? কিভাবে ম্যানেজ করে? এটাই হলো অ্যাডাপ্টেশন ডিউ টু সিকনেস। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এইখানে প্রেসক্রিপশন হয়, এইখানে প্রেসক্রিপশন হয়।
তো দেখেন, আমি খুব সংক্ষেপে বলছি। ক্যালকিরিয়াকার ব্যক্তি অসুস্থ অবস্থায় সে নিজেকে গুটিয়ে রাখে বাড়ির ভিতরে। সমাজের লোকজনের কাছ থেকে নিজেকে বাড়ির ভিতরে গুটিয়ে নেয়, পরিবারের মধ্যে গুটিয়ে নেয়। পরিবারের লোকজনদের সাথে তার কোনো সমস্যা নাই, সমস্যা বাইরের লোকজনদের কাছে। কেননা বাইরের লোকজনরা হচ্ছে তাকে দেখে হাসাহাসি করবে, এটা সে একদম সহ্য করতে পারে না। কেন না, সে নিজেকে একজন ওয়েলদি অ্যান্ড এক্সক্লুসিভ পার্সন মনে করে, অনন্য ও অদ্বিতীয় ব্যক্তি হিসাবে নিজেকে উপস্থাপন করাতে চায় পরিবারের মানে বাইরের লোকজনদের কাছে। যার জন্য সে নিজেকে এমন দাম্ভিকতার সঙ্গে তার মর্যাদাপূর্ণ স্ট্যাটাসকে সে একটু উচ্চ ধারণার সাথে ধরে রাখতে চেষ্টা করে, এমন ভাব দেখাবে যেন তার কোনো রোগ হয়নি, যেন তার কোনো রোগ হয়নি, সে সুস্থ হয়ে আছে, সে ভালো আছে, অথবা তার ভিতরে সামান্য কোনো রোগ হয়েছে। সে এটা দেখাতে চায় যে বাইরের লোকজন যাতে তাকে দেখে হাসাহাসি না করে, তামাশা না করে, উপহাস না করে, ঠাট্টা না করে, বিদ্রূপ না করে। খুব সহজভাবে বললে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। একজনের চোখে দৃষ্টিশক্তি কমে গেছে, একজন যুবক বা যুবতীর দৃষ্টিশক্তি কমে গেছে, এখন এটা নিয়ে মাথায় যন্ত্রণা হচ্ছে। চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে তিনি চক্ষু পরীক্ষা করে বলেছেন যে তার এখন চশমা লাগবে, চশমা ছাড়া এই দৃষ্টি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়, আর মাথার যন্ত্রণাও নিবারণ করা সম্ভব নয়। এখন ওই যুবক যুবতী চশমা ব্যবহার করবে না, কারণ হচ্ছে তার ভাবনা হচ্ছে যে চশমা ব্যবহার করলে লোকে কি বলবে, সমাজের লোকজন তাকে কি ভাববে, তাকে হয়তো ভাববে যে সে তার চোখ খারাপ হয়ে গেছে, তার চোখ নষ্ট হয়ে গেছে, অথবা তার অনেক বেশি ফুটানি বেড়ে গেছে। এই যে নানান নেগেটিভ মন্তব্য, এটা ক্যালকিরিয়াকার একদম সহ্য করতে পারে না। যার জন্য সে চাইবে যে না, আমি চশমা ব্যবহার করব না, আপনি আমার চিকিৎসা করুন, চিকিৎসা করেই আমাকে সারান। কোমরে খুব ব্যথা হয়েছে, বেল্ট পরতে হবে, না আমি বেল্ট পরবো না ডাক্তার বাবু। লাঠি নিতে হবে, না আমি লাঠি নেব না, সম্ভব নয়, লোকে হাসাহাসি করবে, লোকে কি বলবে। কলার বোন, এই কলার বোনের জায়গাতে খুব স্পষ্ট ভাবে এই লক্ষণটা পাওয়া যায়। যখনই তাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য কলার বোনকে আপনার রিকমেন্ড করা হয়, তখন সে নিতেই চাইবে না। কেন? তার লজ্জা লাগে। কি জন্যে? লোকে হাসাহাসি করবে বা লোকে কি বলবে, এটা নিয়ে লোকে কি ভাববে, লোকে কি বলবে। এগুলোর সাথে ব্যক্তি যদি অত্যন্ত মর্যাদাপূর্ণ হয়, কোনো মর্যাদাপূর্ণ ব্যক্তি কখনো কারোর সঙ্গে ঝড়ি ঝগড়া অশান্তি ঝামেলা এ সমস্ত করবে না। সে নিজে একজন মর্যাদাপূর্ণ মানুষ, অত্যন্ত উচ্চ সম্মানীয় ব্যক্তি মানুষ হিসেবে নিজেকে মনে করে, যার জন্য সে সামনের লোকজনের কাছ থেকে সেই সম্মান প্রত্যাশা করে। সাথে সাথে সমাজের ছোট বড় সবাইকে, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেককে সেও তদ্রূপ সম্মান প্রদর্শন করে। সে মানুষ হিসাবে গম্ভীর, কিন্তু অত্যন্ত ভীতু, অত্যন্ত ভীতু, আজীবনের জন্মগতভাবে ভীতু। এই রকমের একজন মানুষ যে প্রচুর পরিশ্রম করে এবং সম্পদের প্রাচীরে ঘেরা বলয়ের মধ্যে নিরাপদে থাকতে সে সব থেকে বেশি নিশ্চিন্ত মনে করে, আরাম মনে করে। সে এমন ভাবে সম্পদের বলয়ের প্রাচীরের মধ্যে ঘেরাটোপে থাকতে পছন্দ করে যে যেখান থেকে বাইরে থেকে কোনো শত্রু এসে যেন আক্রমণ করতে না পারে, ফলে সে সব সময় শত সাবধানে থাকে। এই শত সাবধানগুলো কি?
যে খাবার খেলে তার সমস্যা বাড়বে, যে আচরণগুলো করলে তার সমস্যা বাড়বে, সে সেইগুলোকে এড়িয়ে চলতে চেষ্টা করবে। ফলে সে অনেক সংযতভাবে জীবনযাপন করে। এই রকমের একজন মানুষ যে কলার নিতে চাইবে না, বেল্ট কোমরে বেল্ট পড়তে চাইবে না, মানে লাম্বার স্পন্ডিলাইটিসের জন্য যখন কোমরে বেল্ট নেওয়ার জন্য বলা হয়, সে কোমরে বেল্ট নিতে চাইবে না, গলার মানে কলার বোন মানে ইকুইপমেন্ট অর্থোসিস নিতে চাইবে না, চোখে আপনার চশমা ব্যবহার করতে চাইবে না লজ্জার কারণে, লোকে কে কি বলবে ভয়ে। হচ্ছে ক্যালকেরিয়া কাজ। এগুলোকে বুঝতে হবে। আপনি এরকম আচরণের ভিত্তিতে ক্যালকেরিয়া কার্ভকে যেখানে ডায়াগনোসিস করবেন, সেখানে আপনি 10টার মধ্যে প্রায় 7 জনের ক্ষেত্রে আপনি মাথায় ঘাম, নিদ্রা অবস্থায় মাথায় ঘাম, ঘামে বালিশ ভিজে যায় পাবেন না। তবে সর্দি ঠান্ডা লাগার প্রবণতা পাওয়ার সম্ভাবনা খুব রয়েছে। দুধ খেলে অম্বল, গ্যাস এগুলো পেতে পারেন। কিন্তু মলে বা যেকোনো ডিসচার্জের যে টক গন্ধ সেটা আপনি না পেতেও পারেন। এগুলো পাবেন না। সর্দি ঠান্ডা লাগার প্রবণতাটা থাকে, প্রায় ক্ষেত্রেই থাকে। এই খুব সংক্ষেপে বলছি। ডিটেইলস বলা এখন সম্ভব হবে না। ক্যালিব্রম। আচ্ছা, সংক্ষেপে যতটুকু বলছি এতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হচ্ছে না অসুবিধা থাকছে? সেইটা বলুন। কমেন্টের মাধ্যমে একটু তাড়াতাড়ি জানান। লাইভটিকে একটু শেয়ার করুন আপনারা। লাইভটি শেয়ার করুন। সংক্ষেপে যতটুকু পার্থক্য জ্ঞাপক আলোচনা করা হচ্ছে তাতে আপনার সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? কমেন্টের মাধ্যমে জানান, তাড়াতাড়ি জানান। আপনারা কি ঘুমিয়ে পড়লেন নাকি? জানান, একটু জানান, জানান। সুবিধা। আচ্ছা ঠিক আছে। তাহলে সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি আরেকটা মেডিসিন। এখন অনেক মেডিসিন আছে, সব তো আলোচনা করা সম্ভব নয়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ক্যালিব্রম। ক্যালিব্রমের অনেকগুলো স্টেজ রয়েছে। মানসিক লক্ষণের ভিত্তিতে ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ করে ক্যালিব্রমকে যত ব্যাপকভাবে আপনি প্রয়োগ করতে সক্ষম হবেন, ফিজিক্যাল সিম্পটমের ভিত্তিতে তার 10 ভাগের 2 ভাগও আপনার পক্ষে সম্ভব হবে না, সুবিধা হবে না। মানসিক লক্ষণের ভিত্তিতে ক্যালিব্রমকে আপনি এত ব্যাপকভাবে ব্যবহার করতে সক্ষম হবেন। বছরে 1 দিন 2 দিন ক্যালিব্রম ব্যবহার হয় কিনা সন্দেহ আছে। কিন্তু যখনই আপনি ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ করে, মানসিক লক্ষণের ভিত্তিতে ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ করে ক্যালিব্রমকে ব্যবহার করতে শিখবেন, তখন ক্যালিব্রম প্রতিটা দিন আপনার প্রয়োজন হবে। প্রায় প্রতি মুহূর্তে ক্যালিব্রম প্রয়োজন হবে। অথচ সেই ক্যালিব্রমকে যখন ফিজিক্যাল লক্ষণের ভিত্তিতে প্রয়োগ করতে চেষ্টা করবেন, তখন সারা বছরে একবার ব্যবহার করার সুযোগ পান কিনা সন্দেহ আছে। এ আমার অত্যন্ত অভিজ্ঞতালব্ধ কথা আপনাদেরকে বললাম। রোগ যদি যন্ত্রণাদায়ক হয় তাহলে কি করে ক্যালিব্রম? রোগ যদি যন্ত্রণাদায়ক হয় তাহলে কি করে? রোগ যদি যন্ত্রণাবিহীন হয় তাহলে সে কি করে? খারাপ পরিস্থিতিতে সে কেমন ভাবে জীবনযাপন করে? এই অনেকগুলো ক্ষেত্র রয়েছে ক্যালিব্রমকে বোঝা। এজন্য ক্যালিব্রমকে একটি চিত্রে গেঁথে রাখলে ব্যবহার করা, সব ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হবে না। তো রোগ যদি যন্ত্রণাদায়ক হয় তাহলে কি করে? এই জায়গাটাই আমাদের এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল। তো চলুন এটুকু নিয়ে আমরা একটু আলোচনা করি।
রোগী খুব বেশি আতঙ্কিত থাকে। রোগ যদি যন্ত্রণাদায়ক হয় তখন রোগী ভীষণভাবে আতঙ্কিত থাকে। তার রোগ যদি যন্ত্রণাদায়ক হয়, আতঙ্কিত থাকে, সেটা আবার কিসে বা কোথায়? মনে হতে পারে কোনো রোগীর অর্শ হয়েছে। এতদিন যন্ত্রণা ছিল না, ইদানিং অর্শে যন্ত্রণা প্রবলভাবে দেখা যাচ্ছে, প্রচুর রক্তপাত হচ্ছে। ফিস্চুলাতে এতদিন যন্ত্রণা ছিল না, এখন অনেক বেশি যন্ত্রণা হচ্ছে, পুঁজ হচ্ছে। টিউমার হয়েছে, সেই টিউমারে ব্যথা বেদনা না থাকলেও তার টিউমার দেখে বাইরের প্রভাবে থেকে তার মানসিক যন্ত্রণা অনেক বেশি বেড়ে যায়। মানসিক যন্ত্রণা, এখানে টিউমার থেকে মানসিক যন্ত্রণা। কোমরে ব্যথা হয়েছে, কোমরে ব্যথায় এখন সে আর চলাফেরা ঠিকঠাক করতে পারছে না। সে এখন অনেক চিকিৎসা করার পরও অবস্থা এত খারাপ হয়ে গেছে যে অ্যালোপ্যাথি চিকিৎসকরা বলেছে যে কোমরে অপারেশন করতে হবে। ব্যাস। হাঁটুতে ব্যথা হয়েছে, হাঁটুয় অপারেশন করতে হবে। মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে, তার ভিতরে প্রচন্ড ভয় কাজ করে যে মাথার মধ্যে টিউমার হলো না তো, টিউমার হলো না তো। এই যে যন্ত্রণাপূর্ণ অবস্থার সাথে, যন্ত্রণাপূর্ণ রোগের সাথে ক্যালিব্রমের রোগী অত্যন্ত আতঙ্কিত থাকে, প্রচন্ড ভাবে আতঙ্কিত থাকে, অ্যাকোনাইটের মতো আতঙ্কিত থাকে, অত্যন্ত আতঙ্কিত থাকে। এত বেশি আতঙ্কিত থাকে সে আর কি বলবো। আতঙ্কিত সঙ্গে সে কিভাবে জীবনযাপন করে চিনবো কি করে? একই রকম তো দেখতে সব। সে অত্যন্ত আতঙ্কিত থাকে এবং নার্ভাস হয়ে যায় আতঙ্কে, অত্যন্ত দুশ্চিন্তায় অভিভূত হয়ে যায়, অত্যন্ত দুশ্চিন্তায় অভিভূত হয়ে যায়, রোটার মতো। তাহলে রোটার সঙ্গে ক্যালিব্রমের পার্থক্যটা কোথায়? সেই সাথে বেদনার তীব্রতা প্রকাশ করতে খুব বেশি, বিশাল, সাংঘাতিক এই ধরনের শব্দগুলোর উপর জোর দিয়ে দিয়ে বর্ণনা করে। রোটা এরকম করে না। এত যন্ত্রণা ডাক্তারবাবু, আমি সহ্য করতে পারি না। সে যে কি যন্ত্রণা করে সে আর কি বলবো, তখন মনে হয় যেন জীবন যায় যায়। এই ব্যথা যন্ত্রণা নিয়ে আমার অনেক ভয়, খুব চিন্তা হচ্ছে এবং খুব ভয় হচ্ছে। কি ভয় হচ্ছে? ভয় হচ্ছে এটার জন্য অপারেশন করতে হবে না তো? অপারেশন করতে হলেই তো আমার খুব ভয়। কেন অপারেশনে আপনার কিসের ভয়? অনেকেই আছে অপারেশনে ভয় পায়। কেউ আছে অপারেশনে ভয় পায় যে খারাপ কিছু হয়ে যাবে এবং তার দ্বারা মৃত্যু হয়ে যাবে। কেউ আছে অপারেশনে ভয় পায় যে অপারেশনের যে যন্ত্রণা তা সে সহ্য করতে পারবে না। এই ব্যক্তিগুলো আলাদা। অপারেশন করতে যে যন্ত্রণা, সেই যন্ত্রণা সহ্য করতে না পারার জন্য কয়েকটি ব্যক্তিত্ব রয়েছে, এরা আছে। তেমনি অপারেশন করার পরে অবস্থাটা খারাপ হয়ে যেতে পারে অথবা অপারেশন বেডেই তার মৃত্যু হয়ে যেতে পারে, এইরকম কয়েকটি মেডিসিন রয়েছে। এগুলো আলাদা। সূক্ষ্ম স্তরের এই জায়গাগুলো আপনাকে পেশেন্টের সঙ্গে আলোচনা মারফত ক্লিয়ার করে নিতে হবে যে আসলে ব্যক্তিটা কে। এভাবে পয়েন্ট বাই পয়েন্ট আপনার দক্ষতার সঙ্গে কেস রেকর্ড করে পেশেন্টকে নির্বাচন করতে হবে। তো ক্যালিব্রম কি করে? প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায় যে তাকে অপারেশন করতে হবে। আর অপারেশন করতে যদি নাও হয় তাহলে তার ওই যে যন্ত্রণা, এত তীব্র যন্ত্রণা, এত মারাত্মক যন্ত্রণা হয় যে পরবর্তীতে মানে আসলে সে ওই যন্ত্রণা অনুভব করে। এত প্রবল আকারের যন্ত্রণা সে অনুভব করে এবং যন্ত্রণার একটা এপিসোড পার হয়ে যাবার পর মনে হয় যেন তার যে আঁচ, অনুভূতি এখনো রয়েছে এবং এত বেশি ভয়ার্থ থাকে যে পরবর্তীতে ওই ধরনের যন্ত্রণার পুনরাক্রমণের আতঙ্কে
সে আতঙ্কিত থাকে। ওই কথা সে মনেও আনতে চায় না। ওই কথা সে মনেও আনতে চায় না। এত বেশি আতঙ্কিত থাকে। যন্ত্রণার কথা মনে পড়লে তার শরীর কেঁপে যায়। এত বেশি ব্যথা। আর যদি অপারেশন করার কথা হয় তাহলে তো আর কে বলেছি। ভয়ে তার আত্মারাম খাঁচা ছাড়া। সে বলবে আমাকে তো বেডে তুললেই মারা যাব। আপনি জিজ্ঞাসা করুন এই ধারণা আপনার মাথার মধ্যে কি করে ঢুকলো? অপারেশন আপনি সহ্য করতে পারছেন না, অপারেশনকে আপনি প্রচন্ড ভয় পান। এই ভয়ের যে ধারণা তা আপনার মধ্যে কিভাবে ঢুকলো? সে বলবে যে অপারেশনের অভিজ্ঞতা বিগত জীবনে তার আছে। সে কয়েকটি অপারেশন করেছে এবং অপারেশন করার পরে তাকে প্রচুর যন্ত্রণা, প্রচুর কষ্ট ভোগ করতে হয়েছে এবং অনেক কষ্ট করে অনেক তদবিরের পরে সে সুস্থ হয়েছিল। সে ওই অবস্থার মুখোমুখি আর হতে চায় না। সে ওই রকম পরিস্থিতির সাথে সে আর কখনোই মুখোমুখি হতে চায় না। সে এত বেশি ভয়ার্ত, এত বেশি আতঙ্কিত থাকে। এইজন্য সে বলবে যে আগে আমার একটা হয়তো সিজার হয়েছে, কি আগে ২ টো সিজার হয়েছে, কি আগে একটা টিউমার অপারেশন হয়েছে, কি ইউটেরাসে টিউমার অপারেশন হয়েছে বা কোথাও অপারেশন হয়েছে, কি গলব্লাডার অপারেশন হয়েছে বা কোথাও। তার এরকম একটু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে অথবা সে কারোর দেখেছে, ঐরকম ভাবে কষ্ট পেতে সে কাউকে দেখেছে বা ওরকম ভাবে কষ্ট পাওয়ার গল্প কারো কাছে শুনেছে ইত্যাদি জায়গা থেকে তার ভিতরে একটা কঠিন ইমপ্রেশন তার মধ্যে রয়েছে এবং সেই ভয়ের আতঙ্কের পর থেকে সে ওই পরিস্থিতির মুখোমুখি হতে চায় না। এটি হলো ফিয়ার অফ অর্ডিল। প্রচন্ড আতঙ্কের সঙ্গে সে ওই অগ্নি পরীক্ষার মুখোমুখি আর হতে চায় না। কঠিন পরীক্ষা মুখোমুখি হয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাকে প্রমাণ করাতে হবে। এই প্রমাণ করানোর মুখোমুখি সে হতে আর পছন্দ করছে না। যেহেতু তার অভিজ্ঞতা রয়েছে, কি কষ্ট, কি বেদনা, কি অসহনীয়, এই অসম্ভব ব্যাপার। এইজন্য সে তার কষ্টের কথাগুলো খুব যন্ত্রণা, খুব ব্যথা, এত যন্ত্রণা যে আমি সহ্য করতে পারি না ডাক্তারবাবু। শব্দগুলোকে এইরকম ভাবে জোর দিয়ে প্রভাবিত করে এরা বলে। আর কি মনে করে যে তা এটা হলো একটা জায়গা। কখনো কোনো সময় যদি তার এই কষ্টের ব্যাপারে নিজের মধ্যে অপরাধ বোধ অনুভূতি কাজ করে তাহলে তার তখন মনে হবে যে আমি এই ভুল করেছি বা ওই ভুল করেছি, এই অপরাধে আমি অপরাধী, আমার শাশুড়ির সঙ্গে এই খারাপ কাজ করেছি, আমি স্বামীর সঙ্গে এই বাজে আচরণ করে ফেলেছি, এই খারাপ করেছি, ওই খারাপ করেছি, এই সব পাপের শাস্তি ভগবান এখন আমাকে দিচ্ছে। এই সব পাপের শাস্তি ভগবান আমাকে এখন দিচ্ছে। সেই পাপের শাস্তি আমি এখন ভোগ করছি। সে এরকম মনে করে। আরো কয়েকটি স্টেজ রয়েছে। এটা গেল একটি স্টেজ। আরো কয়েকটি ক্ষেত্র রয়েছে যেখানে ব্যথা বেদনা নেই, সেখানে সে নিজেকে কিভাবে ম্যানেজ করে। কেউ যদি ক্ষয়ক্ষতি করে ফেলে কোনো কিছু, সেইখানে অপরাধ বোধ নিজের মধ্যে নিয়ে সে নিজেকে কিভাবে পীড়িত হচ্ছে এবং কিভাবে সে ক্যালিব্রম তৈরি হচ্ছে। এই ব্যাপারগুলো এখনো অনেক রয়েছে, অনেকটাই রয়েছে। তো আজকে আর আমি আলোচনা বাড়াতে চাচ্ছি না। মোটামুটি এতটুকু ক্যালিব্রমের একটা ধারণা বা এই মেডিসিন গুলোর সঙ্গে তুলনামূলক একটি ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের আলোচনা? কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। বা ক্যালিব্রমটা আপনারা বুঝতে পেরেছেন কিনা সেইটা একটু বলুন। ক্যালিব্রমও আপনাদেরকে জিজ্ঞাসা করবে, "ডাক্তারবাবু এটা সারবে? এটা পরীক্ষা করার দরকার আছে? আমার মনে হচ্ছে ভবিষ্যতে এটা খারাপ কিছু হয়ে যাবে। আর তার জন্য আমাকে অপারেশন করতে হবে। আমি অপারেশন করব না ডাক্তার। আপনি আমাকে ওষুধ দেন।" কেন?
না, অপারেশনকে আমি ভীষণ ভয় পাই। আমি একটা ইনজেকশন পর্যন্ত নিতে ভয় পাই। আর অপারেশন তো দূরে থাক। আমি ওসবের মধ্যে যাব না। ওরে বাবা! আমি হাসপাতালে যেতেও ভয় পাই। আমি হাসপাতালেও যাব না। আমি হাসপাতালের ওই পথেই যাব না। এতটাই সে ভয় পাবে এবং ভয়ার্ত কণ্ঠে, ভয়ার্ত চেহারায় এক্সপ্রেস করবে ক্যালিব্রম। ক্যালিব্রম রোগীর মেজাজ থাকে শান্ত, দুঃখী। সাধারণত দুঃখী থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই থাকে ভয়ার্ত এবং দুঃখী, মনমরা, নিরানন্দ, ভয়ার্ত, দুঃখী থাকে। মন খারাপ, মনমরা, নম্র, দুঃখী, নিরানন্দ, চেহারায় কোনো শান্তি থাকে না। যেহেতু প্রচন্ড ভয়ে, আতঙ্কে থাকছে তো এইজন্য কোনো আনন্দ থাকে না। আশা করি বুঝে গেছেন। আসলে অতি অল্প সময়ের মধ্যে এতগুলো মেডিসিন একটানা আলোচনা করা এবং তা ভালোভাবে বুঝিয়ে দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার। মানে অনেক বড়, বড় মেডিসিনকে অতি সংক্ষিপ্ত আকারে জাস্ট ক্লিনিক্যাল এপ্লাইড এর জায়গাগুলো আপনাদের সামনে একটু শেয়ার করতে চেষ্টা করলাম। অনেক, অনেক ধন্যবাদ। এতক্ষণ সময় আমার সঙ্গে আপনারা রয়েছেন। আপনাদের মূল্যবান সময় আ আমার সঙ্গে আপনারা দিয়েছেন এবং আমার আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। আ এটা আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়েছেন তার জন্য প্রত্যেককে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের পর থেকে এই মেডিসিন কটা আপনারা অত্যন্ত সফলতার সঙ্গে ব্যবহার করতে পারবেন। আমাদের প্রত্যেকটা মেডিসিনকে ঠিক এভাবে গ্রুপ ওয়াইজ এভাবে শিখতে হবে এবং ক্লিনিক্যাল এপ্লাইড এর উপরে সবথেকে বেশি জোর দিতে হবে। তাহলেই আমরা অনেক বেশি সাকসেস হব, অনেক বেশি সফলকামী হব। এই আলোচনা, এই ভিডিও অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। আপনারা পরবর্তীতে সেইখান থেকে দেখে নিতে পারবেন। যারা এখনো পর্যন্ত অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে যদি পছন্দ হয়, যদি মনে করেন যে এখানে যে আলোচনাগুলো আছে সেগুলো আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনারা দেখে নিতে পারেন। সেই সাথে, সাথে বলব আপনারা অবশ্যই অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করবেন। আপনারা আপনাদের হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের সাথে যদি শেয়ার করেন তারা হোমিওপ্যাথি সম্বন্ধে সাম্যক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে এবং আম হোমিওপ্যাথি সম্বন্ধে তাদের অনেক বেশি আ একটা ধারণা সৃষ্টি হবে। সেই ধারণার বশবর্তী হয়ে তারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে অত্যন্ত উৎসাহী হতে পারেন এবং অনেক আম মানে পেরেশানি, অশান্তি এ সমস্ত থেকে বা দুর্ভোগ থেকে তারা বেঁচে যেতে পারেন। তো আজ এ পর্যন্তই চেষ্টা করব পরবর্তীতে আ নিয়মিতভাবে লাইভে আসতে এবং আ লাইভে আরো আলোচনা হবে। চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।